ডায়াবেটিসে ভুগছেন এমন অনেকেই মনে করেন চিনি নয়, গুড় খেলেই নিরাপদ, কারণ গুড় নাকি ন্যাচারাল সুইটনার। কিন্তু এই ধারণাটা কি সত্যিই সঠিক, নাকি এটি একটি বিপজ্জনক ভুল ধারণা? আজ আমরা এই বিতর্কিতমূলক বিষয়টির উপরেই আলোকপাত করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল জেনারেল হেলথ টিপস। আজ আমরা আলোচনা করে নেব যে গুড় একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য কি সত্যিই স্বাস্থ্যের পক্ষে নিরাপদ। যদি গুড় ওই ডায়াবেটিক পেশেন্টের জন্য স্বাস্থ্যের পক্ষে নিরাপদ হয়, তাহলে কেন নিরাপদ? বা যদি ডায়াবেটিক পেশেন্টের জন্য গুড় স্বাস্থ্যের পক্ষে নিরাপদ নয়, তাহলে কেন নিরাপদ নয়? এছাড়াও আজ আমরা জানব একজন সাধারণ মানুষের ক্ষেত্রে গুড় খাওয়া নিরাপদ নাকি চিনি খাওয়া নিরাপদ। আর যদি একজন ডায়াবেটিক পেশেন্টের মিষ্টি খাবার ইচ্ছে হয়, তাহলে এমন কোনো নিরাপদ বিকল্প আছে কিনা যা স্বাদও দেবে কিন্তু ব্লাড সুগার লেভেল বাড়াবে না। তাই ডায়াবেটিস নিয়ে যদি আপনি সত্যিই সচেতন হন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। দেখুন, গুড়ই হোক বা চিনি, এই দুটো জিনিসই কিন্তু একেবারে আলাদা কিছু নয়। আমরা সবাই মোটামুটি জানি যে গুড় এবং চিনি দুটোই তৈরি হয় একই গাছ থেকে, আর সেই গাছটির নাম হলো আখ গাছ। প্রথমে আখ গাছ থেকে রস বের করা হয়, তারপর সেই রসকে আলাদা আলাদা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে কখনো গুড় তৈরি করা হয়, আবার কখনো চিনি তৈরি করা হয়। এখন কোনো খাবার আমাদের শরীরের জন্য ভালো না খারাপ সেটা বোঝার জন্য সবচেয়ে আগে যেটা জানা দরকার, সেটা হলো সেই খাবারটির পুষ্টিগুণ, যাকে আমরা সহজ ভাষায় নিউট্রিশনাল ভ্যালু বলি। এই নিউট্রিশনাল ভ্যালু বলতে বোঝায় ওই খাবারের ভেতরে ঠিক কি কি উপাদান আছে এবং কোন উপাদানটা কতটা পরিমাণে রয়েছে। সাধারণভাবে আমরা এই পুষ্টিগুণকে দুই ভাগে ভাগ করি। একটি হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট, আরেকটি হলো মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে হলো যেসব জিনিস শরীরের বেশি পরিমাণে দরকার হয়, যেমন ওই খাবারের মধ্যে কতটা জল রয়েছে, কতটা ফ্যাট রয়েছে, কতটা প্রোটিন রয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কতটা কার্বোহাইড্রেট রয়েছে, কারণ এই কার্বোহাইড্রেট থেকেই শরীরে সুগার তৈরি হয়। আর মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে বোঝায় ভিটামিন, মিনারেল এবং ফাইটোনিউট্রিয়েন্ট, যেগুলো অল্প পরিমাণে থাকে কিন্তু শরীরের জন্য দরকারি। ভিটামিন এবং মিনারেল সম্পর্কে আমাদের মোটামুটি একটা স্বচ্ছ ধারণা রয়েছে, কিন্তু ফাইটোনিউট্রিয়েন্ট জিনিসটি আসলে কি? ফাইটোনিউট্রিয়েন্ট মানে হলো উদ্ভিদজাত খাবারের ভেতরে থাকা এমন কিছু উপাদান যেগুলোর মধ্যে ওষুধের মতো গুণ থাকে এবং যেগুলো আমাদের শরীরকে আলাদা আলাদাভাবে উপকার করে। এখন যদি আমরা গুড় কিভাবে তৈরি হয় সেটা খুব সহজ করে বুঝি, তাহলে দেখা যাবে যে আখ গাছ থেকে যে রস বের করা হয়, সেই রসটাকে ফোটানো হয়। ফোটাতে ফোটাতে তার মধ্যে থাকা জল ধীরে ধীরে কমিয়ে নেওয়া হয়, আর যখন সেই রসটা ঘন হয়ে যায় তখন সেটাকেই ঠান্ডা করে গুড় বানানো হয়। অর্থাৎ খুব সহজ ভাষায় বললে, গুড় মানে হলো আখের রস থেকে জল বের করে নেওয়া ঘন মিষ্টি। এবার যদি আমরা গুড়ের পুষ্টিগুণ দেখি, তাহলে দেখা যায় যে গুড়ের মধ্যে প্রায় 10% মতো জল থাকে, প্রায় 1% মতো ভিটামিন, মিনারেল এবং ফাইটোনিউট্রিয়েন্ট থাকে, আর বাকি প্রায় 89%ই থাকে কার্বোহাইড্রেট অর্থাৎ সুগার। তাই এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, যখন গুড়ের এত বড় অংশটাই আসলে সুগার, তখন ডায়াবেটিস রোগীর জন্য গুড় কি সত্যিই নিরাপদ, নাকি শুধু ন্যাচারাল কথাটার জন্য আমরা নিজেরাই নিজেদের ভুল বুঝিয়ে চলেছি? তো তার আগে চলো আমরা চিনির সম্পর্কে ঠিক একইভাবে আলোচনা করে নিই। এখন আসি চিনির কথায়। চিনি তৈরির প্রক্রিয়াটাও শুরু হয় ঠিক আখ গাছ থেকেই। আখ গাছ কেটে নিয়ে প্রথমে তার থেকে রস বের করা হয়, তারপর সেই রসকে নিয়ে যাওয়া হয় সুগার মিলের মধ্যে। সেখানে সেই রসকে বারবার পরিষ্কার করা হয়, ফিল্টার করা হয় এবং বিভিন্ন রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, যাতে রসের ভেতরে থাকা সমস্ত প্রাকৃতিক উপাদান অর্থাৎ ভিটামিন, মিনারেল বা ফাইটোনিউট্রিয়েন্ট ধীরে ধীরে বাদ পড়ে যায়। এরপর সেই রসটাকে আরও বেশি ফুটিয়ে আরও বেশি পরিমাণে জল বের করে নেওয়া হয় এবং শেষে সেই ঘন তরলকে সাদা সাদা দানার আকারে শুকিয়ে নেওয়া হয়, যেটাকেই আমরা চিনি বলি। সহজ ভাষায় বললে, চিনি হলো আখের রস থেকে প্রায় সব কিছু বাদ দিয়ে তৈরি করা একেবারে খাঁটি সুগার। এখন যদি আমরা চিনির পুষ্টিগুণ বা নিউট্রিশনাল ভ্যালুর দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে চিনির মধ্যে প্রায় কোনো জল থাকে না, কোনো প্রোটিন থাকে না, কোনো ফ্যাট থাকে না, এমনকি ভিটামিন, মিনারেল বা ফাইটোনিউট্রিয়েন্টও প্রায় শূন্যের কাছাকাছি থাকে। চিনির প্রায় 99 থেকে 100%ই হলো কার্বোহাইড্রেট, অর্থাৎ একেবারে খাঁটি সুগার। তাই যখন একজন মানুষ চিনি খান, তখন সেই চিনির প্রভাব খুব দ্রুত রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দেয়।
এই কারণেই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চিনি খাওয়া সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে ধরা হয়, কারণ চিনির মধ্যে এমন কোনো উপাদান নেই যা সুগারের প্রভাবকে ধীরে ছাড়বে বা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। এখন যখন আমরা বুঝে গেলাম যে গুড় এবং চিনি দুটোই আখ গাছ থেকেই তৈরি এবং দুটোরই মূল উপাদান হলো কার্বোহাইড্রেট বা সুগার, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই দুটির মধ্যে ডায়াবেটিস রোগীর জন্য কোনটা তুলনামূলকভাবে ভালো বা কম ক্ষতিকর। গুড়ের ক্ষেত্রে অনেকেই বলেন যে এতে সামান্য পরিমাণে ভিটামিন, মিনারেল এবং ফাইটোনিউট্রিয়েন্ট থাকে, তাই এটি চিনির তুলনায় ভালো। কথাটা আংশিক সত্য হলেও পুরো সত্য নয়, কারণ গুড়ের মধ্যে এই উপকারী উপাদানগুলোর পরিমাণ এতটাই কম যে সেগুলো ডায়াবেটিস রোগীর রক্তে সুগার বাড়ার প্রভাবকে কমাতে পারে না। অন্যদিকে চিনির মধ্যে এই উপাদানগুলো একেবারেই থাকে না, তাই চিনি খেলে রক্তে সুগার খুব দ্রুত বেড়ে যায়। কিন্তু গুড়ের ক্ষেত্রেও সমস্যা প্রায় একই রকম, কারণ গুড়ের প্রায় 89% হলো সুগার, যা শরীরে ঢুকে খুব সহজে গ্লুকোজে পরিণত হয়। অর্থাৎ নাম আলাদা হলেও শরীরের ভেতরে গিয়ে গুড় এবং চিনি দুটোই প্রায় একই কাজ করে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে, যাদের শরীরে ইনসুলিন ঠিকভাবে কাজ করে না বা কম পরিমাণে কাজ করে, তাদের জন্য গুড় হোক বা চিনি দুটোই রক্তে সুগার হঠাৎ বাড়িয়ে দিতে পারে। তাই শুধুমাত্র গুড় ন্যাচারাল এই ধারণার উপর ভরসা করে যদি একজন ডায়াবেটিক রোগী নিয়মিত গুড় খেতে শুরু করেন, তাহলে সেটা কিন্তু সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় সমস্যা তৈরি করতে পারে। সহজ করে বললে, ডায়াবেটিস রোগীর জন্য গুড় চিনির চেয়ে খুব একটা নিরাপদ নয়, পার্থক্য খুবই সামান্য, কিন্তু ঝুঁকিটা দুটোর ক্ষেত্রেই থাকে। চলুন এখন আমরা জেনে নিই যে একটা সাধারণ মানুষ যার ডায়াবেটিস নেই, তার পক্ষে গুড় খাওয়া উপকার নাকি চিনি খাওয়া উপকার। দেখুন, আমরা আগেই বলেছি যে গুড়ির মধ্যে ভিটামিন, মিনারেল এবং ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে, কিন্তু চিনির মধ্যে ভিটামিন, মিনারেল, ফাইটোনিউট্রিয়েন্ট প্রায় না থাকার মতোই। যখন আমরা গুড় খাই, তখন ওই গুড়ের মধ্যে উপস্থিত থাকা ভিটামিন, মিনারেল, ফাইটোনিউট্রিয়েন্ট আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। এর ফলে আমাদের শরীরে মেটাবলিজম অনেকটাই সহজ হয়ে যায়। আর আমরা আগেই আলোচনা করেছি যে চিনির মধ্যে কোনো কিছুই পুষ্টিগুণ থাকে না। এখন আমরা যদি চিনি খাই, চিনি আমাদের শরীরে গিয়ে ডাইজেস্ট হওয়ার জন্য তার দরকার হয় ভিটামিন, মিনারেল আর ফাইটোনিউট্রিয়েন্ট। এর ফলে আমাদের শরীরে যে ভিটামিন, মিনারেল এবং ফাইটোনিউট্রিয়েন্ট থাকে, সেগুলো চিনি শোষণ করতে শুরু করে। এখন দেখুন, আমরা যদি নিয়মিত চিনি খাই, তাহলে সেই চিনি হজম হওয়ার জন্য আমাদের শরীরে থাকা সঞ্চিত ভিটামিন, মিনারেল এবং ফাইটোনিউট্রিয়েন্ট সংগ্রহ করতে শুরু করে। এর ফলে আমাদের শরীরে পুষ্টির ঘাটতি হতে শুরু করে এবং এর জন্য আমাদের শরীরে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে থাকে। ফলে সবসময় মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। আর আপনার যদি খুবই মিষ্টি খাবার ইচ্ছে হয়, তাহলে চিনির বদলে মাঝে মধ্যে গুড় খেতে পারেন। এখন প্রশ্ন হলো, যদি একজন ডায়াবেটিস রোগীর সত্যিই মিষ্টি খেতে ইচ্ছে করে, তাহলে তিনি কি করবেন? কারণ মিষ্টি খাওয়ার ইচ্ছে হওয়াটা একেবারেই স্বাভাবিক। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সময় মন খারাপ হলে বা শীতে একটু মিষ্টি খেতে ভালো লাগে। কিন্তু এই সময় সবচেয়ে জরুরি হলো এমন কিছু বেছে নেওয়া যেগুলো খেলে মিষ্টি স্বাদ পাওয়া যাবে, কিন্তু রক্তের সুগার হঠাৎ করে বেড়ে যাবে না। ডায়াবেটিস রোগীদের জন্য সাধারণভাবে সবচেয়ে নিরাপদ বিকল্প হল স্টিভিয়া জাতীয় ন্যাচারাল সুইটনার, যেগুলোতে ক্যালোরি প্রায় নেই এবং রক্তের সুগারের ওপর খুব কম প্রভাব ফেলে। ফলের ক্ষেত্রে মিষ্টি ফল বেশি না খেয়ে আপেল, পেয়ারা বা নাশপাতির মতো কম গ্লাইসেমিক ইন্ডেক্সের ফল সীমিত পরিমাণে খাওয়া তুলনামূলকভাবে নিরাপদ। তবে মনে রাখতে হবে, ফলও বেশি খেলে সুগার বাড়াতে পারে। আর গুড় বা চিনি, এই দুটোই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে নিয়মিত খাওয়া একেবারেই ঠিক নয়, কারণ নাম আলাদা হলেও শরীরের ভেতরে দুটোই প্রায় একইভাবে সুগার বাড়ায়। যদি বিশেষ কোনো দিনে খুব সামান্য মিষ্টি খেতেই হয়, তাহলে অবশ্যই খাবারের পরিমাণ কম রাখতে হবে এবং তার আগে বা পরে ব্লাড সুগার মাপা দরকার। সবশেষে খুব পরিষ্কারভাবে বলা যায়, ডায়াবেটিস রোগীর জন্য প্রশ্নটা আসলে গুড় ভালো না চিনি ভালো নয়, বরং প্রশ্নটা হলো কোনটা কতটা কম খাওয়া যায়। কারণ গুড় হোক বা চিনি, দুটোই সুগার, আর ডায়াবেটিস থাকলে এই সুগারই সবচেয়ে বড় শত্রু। তাই নিজের শরীরকে ভালো রাখতে হলে শুধু ন্যাচারাল শব্দটার ওপর ভরসা না করে বুঝে, পরিমাণ মেপে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবার খাওয়াই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
সবশেষে আপনাদের কাছে একটাই দাবি রইল যে ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে বা একটুও গুরুত্বপূর্ণ বলে যদি মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, এই সময় অনেকের ঠান্ডা লেগে যাওয়ার কারণে নাক বন্ধ হয়ে যায় বা অনেকেই প্রথম থেকেই নাক বাদ দিয়ে মুখ দিয়ে শ্বাস নিয়ে থাকে। এর ফলে আপনার শরীরে কিছু ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। এই সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটা ক্লিক করতে পারেন। আমাদের দেখা হবে সেখানেই। ধন্যবাদ সবাইকে।